বৃষ্টির মধ্যে ফাঁকা রিক্সা বা সিএনজি পাওয়া খুব মুশকিল, তাই তো মেন রোডে এসে স্বপ্নীল রাহিতাও পড়ল বিপাকে। তখন গাড়ি ছেড়ে দেওয়ার জন্য মনে মনে স্বপ্নীলকে বার কয়েক বকে দিয়ে ক্ষান্ত হলো রাহিতা। তার কিছুক্ষণ পরেই একটি ফাঁকা সিএনজির দেখা পেল ওরা দুজন। বৃষ্টির সুযোগের সদ্ব্যবহার করে সিএনজি ওলার ভাড়া দ্বিগুণ পাড়া চাইলেও রাহিতার মুখের দিকে চেয়ে স্বপ্নীল আর দ্বিমত করল না। দুজনে উঠে পড়তেই ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো সিএনজি। বৃষ্টির বেগ কমেছে, ভেজা শরীরে হিমেল বাতাস স্পর্শ করতেই শীত করতে থাকলো দুজনের। সিএনজিওয়ালা ডাবল ভাড়া পাওয়ার খুশিতে এক মনে সামনের দিক তাকিয়ে চাপা স্বরে গুনগুন করতে করতে ড্রাইভ করছে। পেছনে কে আছে সেদিকে যেন কোনো হুঁশই নেই তার। এই সুযোগে স্বপ্নীল নিজেও রাহিতার মাঝের দূরত্ব ঘুচিয়ে দিল। গায়ের সাথে গা ঘেঁষে কোমর জড়িয়ে ধরল, রাহিতাকে মিশে ফেলল নিজের সাথে। সিএনজির মাঝে এমন করাই রাহিতা অবাক হয়, খানিকটা বিব্রতবোধ করে বলা চলে। স্বপ্নীলের শক্ত হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করেও রাহিতা যখন পারল না, তখন শেষমেশ নিঃস্ব স্বরে বলল, এই আপনার সমস্যা কি? রাস্তার মাঝখানে এমন কেন করছেন আজ? রাহিতা বিরক্তবোধকে যেন পাত্তাই দিল না স্বপ্নীল, আর একটু নিজের কাছে টেনে নিল বরং। তুমি আমার সমস্যা, সবসময় আমার থেকে এত দূরে দূরে থাকো কেন বলো তো? আমাকে কি তোমার ভাল লাগে না? অস্থির গলায় বলে উঠল স্বপ্নীল। ওর গমগমে কণ্ঠ শুনে রাহিতা ফিরে তাকায়, পূর্ণ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে স্বপ্নীলকে। ওর শুষ্ক মুখ ঈষৎ ফ্যাকাশে, লালচে চোখ জোড়াও আগাম জ্বরের প্রকোপে ছোট হয়ে এসেছে প্রায়। অথচ এসবের পরেও নির্বিকার সে ঘন ঘন চোখের পলক ফেলে গভীরভাবে তাকিয়ে আছে রাহিতার পানে। কৌতূহলবশত স্বপ্নীলের কপালে ছোঁয়ায় সে। ওর আন্দাজ সঠিক, গা গরম হতে শুরু করেছে স্বপ্নীলের, আর সে হয়তো জ্বরের ঘোরে এসব পাগলামি করছে। দ্রুত বাসায় যাওয়া দরকার, নয়তো জ্বর বেড়ে যেতে পারে। এটা ভেবে জোরপূর্বক স্বপ্নীলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সিএনজিওয়ালাকে ফাঁকা রাস্তায় দ্রুত টেনে নিয়ে যাওয়ার তাগিদ দিল রায়তা। মিনিট বিশেকের মধ্যে ওরা পৌঁছে যায় বাসায়। ভাড়া মিটিয়ে বাসার ভেতরে ঢুকবে দুজনে, এমন সময় রায়তা লক্ষ্য করে স্বপ্নীল মুখটা বাংলা পাঁচের ন্যায় ভার করে রেখেছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই স্বপ্নীল গম্ভীর মুখে অভিমানী গলায় বলল, তুমি আমি একটু ভালোবাসো না রাহি? এতদিন পর পেলাম তোমায়, অথচ তুমি আমায় দূরে ঠেলে দিলে। তোমার সাথে আর কথা নেই, যাও। এক নাগারে কথাগুলো বলে একা একাই বাড়ির ভেতরে হাঁটা শুরু করলো স্বপ্নীল। এদিকে ওর কথা শুনে ফিক করে হেসে ফেলল রায়তা। জ্বরে অভিমানে স্বপ্নীল যেন প্রেমিকাদের মতো ঢং শুরু করে দিয়েছে। এই লোকটাকে নিয়ে সে কী করবে? ভেজা শরীরে ড্রয়িং রুমে ঢুকতেই মায়ের সাথে সাক্ষাৎ হলো স্বপ্নীলের। ওর পিছু পিছু আসা রাহিতাও দিলারা বেগমকে এভাবে বসে থাকতে দেখে অবাক হয়ে বলল। মাকে দেখে স্বপ্নীল হাসি হাসি মুখ করে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরতেই থামিয়ে দিলেন দিলারা বেগম। স্বপ্নীলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, পুরো ভিজে গেছিস তো। এই শরীরে বেশিক্ষণ থাকলে জ্বর বাঁধবে নির্ঘাত। কপালটাও বেশ গরম লাগছে। আগে জামা পাল্টে ফ্রেশ হয়ে আয় দ্রুত, তারপর কথা বলছি। কথাগুলো বলার সাথে সাথেই স্বপ্নীলকে এক প্রকার ঠেলে সিঁড়ির কাছে পাঠিয়ে দিয়ে রাহেদার নিকট এলেন তিনি। স্বপ্নীল সিঁড়ি বেয়ে উপরে ওঠার মাঝে রাহেদার কপালে হাত দিয়ে বললেন, তাও নিজে নিজে ভিজতে চায় না বৃষ্টিতে তেমন। তোরা গাড়ি না পাঠালে বরং ভালো হতো। ভালোই ভালোই চলে আসতি বাসায়। কী হয়েছিল রে স্বপ্নীলের? হঠাৎ ওভাবে রেগেছিল কেন? শাশুড়ির চিন্তা দেখে মিহি হাসে রাহিদা, মুখে বলে, আসলে ওনার এয়ারপোর্টে একটু কাজ ছিল মা, তাই তখন ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছিলেন যাতে সামিরাকে কলেজ থেকে আনতে দেরি না হয়। আমরা সিএনজি খুঁজতে খুঁজতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই ভিজে গিয়েছি দুজন। রাহিদার কথা পুরোপুরি বিশ্বাস না করলেও মাথা নেড়ে সায় দেয় দিলারা বেগম। এরই মাঝে তার চোখে পড়ে রাহিতার গলায় চকচক করতে থাকা স্বর্ণের চেইনটা উপর। ফর্সা মেয়েটা ভেজা গলায় চেইনটা লেপ্টে থেকে যেন ওর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। তা দেখে তিনি উৎসুক কণ্ঠে প্রশ্ন করলেন, চেনটা তো বেশ সুন্দর। এটা কবে পরলি? আগে খেয়াল করিনি তো। চেইনের কথা শুনে স্বপ্নীলের চেন পরিয়ে দেওয়ার দৃশ্য মাথায় আসে রাহিতার। মুহূর্তেই লজ্জায় রেঙে যায় ওর মুখ। লাজুক মুখে বলে, এটা উনি মালয়েশিয়া থেকে এনেছেন মা। স্বপ্নীল এনেছে শুনে মনে মনে খানিকটা শান্তি পান দিলারা বেগম। যাক, তার ছেলেটা এতটাও কাণ্ডজ্ঞানহীন নয়। তবে ভেতরে যতই রাগ থাকুক না কেন, নিজের দায়িত্ব পালন করতে কখনো পিছুপা হয় না সে। দিলারা বেগমের ভাবনার মাঝেই রাহিতা বলে ওঠে, মা আমি এখন যাই, উনি হয়তো বেরিয়েছেন গোসল সেরে, ফ্রেশ হয়নি।
রাহিদার কথাই দিলারা বেগমের টনক নড়ে। মেয়েটাও যে তার ছেলের সাথে বাইরে থেকে ভিসে এসেছে তা যেন মাথায় ছিল না তার। লজ্জিত তিনি দ্রুততার সাথে বললেন, আরে তাই তো, আমিও না কেমন তোকে আটকে রেখেছি এখানে। তাড়াতাড়ি যা, কাপড় চেঞ্জ কর, ফ্রেশ হয়ে নে। স্বপ্নিল বের না হলে আমার বাথরুমে এসে গোসল সারিস। শাশুড়ির অনুমতি পেয়ে মাথা নেড়ে রাহিতাও চলে গেল সিঁড়ি বেয়ে উপরে। ওর যাওয়ার দিকে চেয়ে দিলারা বেগম পড়লেন দোটানাই। তিনি যা ভেবেছেন তা কিভাবে বলবেন দুজনকে? ওদের দুজনের আচরণ এক একবার এক এক রকম লাগছে। বিষয়টা সন্দেহজনক ঠেকছে তার কাছে। না, তাড়াহুড়োয় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর একটু ভালো করে দুজনকে পর্যবেক্ষণ করে তারপর ওদের সাথে কথা বলবেন। নিজের মনকে বুঝিয়ে অবশেষে এটাই ঠিক করলেন দিলারা বেগম। ডাইনিং টেবিলে কথার ফুলঝুরি ছুটেছে যেন। দিলারা বেগম নিজ হাতে যত্ন করে খাইয়ে দিচ্ছেন ছেলেকে। স্বপ্নিলের চোখ জোড়া এখনও লালছে, একটু পরপর হাঁচি দিচ্ছে বেচারা। যার দরুন কারা নাকটাও এক প্রকার লাল হয়ে আছে। বাইরে নাজুক অবস্থা দেখে বেশ হাসি পাচ্ছে সামিরার। সেও তো ভিসে এসেছে, একই সাথে রাহিতাও। অথচ তাদের কিছুই হলো না, কিন্তু স্বপ্নিলকে রেখে মনে হচ্ছে সব বৃষ্টির পানি ওর উপরেই পড়েছে। ব্যাপারটা নিঃসন্দেহে হাস্যকর, কিন্তু মায়ের তির্যক চাহনিতে ভয় পেয়ে হাসার দুঃসাহস সে করছে না। এদিকে দিলারা বেগম ছেলেকে খাওয়ানোর ফাঁকে ফাঁকে এক দৃষ্টিতে স্বপ্নিল রাহিতাকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। স্বপ্নিল তার সাথে, বোনের সাথে, এমনকি রহিমা খালার সাথেও কথা বলছে, কিন্তু বাসে আসার পর থেকে একবারও তিনি ওকে রাহিতার সাথে কথা বলতে দেখলেন না। বিষয়টা নিঃসন্দেহে দৃষ্টিনন্দন লাগলো না ওনার কাছে। তবে এ মুহূর্তে মুখে কিছু না বলাই শ্রেয় মনে করলেন তিনি। চুপচাপ খাওয়ানো শেষ করে হাত ধুতে উঠে গেলেন। এদিকে দিলারা বেগম উঠতেই সামিরা মুখ খোলে, ভাইয়ের উদ্দেশ্যে বলে, তারপর বলো, কেমন কাটলো তোমার দিনগুলো ভাইয়া? সারাদিন কাজ শেষ করে ক্লান্ত শরীরে ঘরে ফিরতে না পারলে মানুষ যেমন অনুভব করে ঠিক তেমনই। জবাব সামিরাকে দিলেও কথাগুলো রাহিদের উদ্দেশ্যেই ঠান্ডাভাবে বলল স্বপ্নিল। ওর কথায় একই সাথে দুঃখ ও ভালো লাগা ভর করল রাহিতার মনে। স্বপ্নিলকে নিজের ঘরের সাথে তুলনা করল, যে ঘর মানুষের মানসিক প্রশান্তির কারণ, সারা দিনের ব্যস্ততা শেষে মুখ গোজার আশ্রয়। স্বপ্নিল কি তাকে সেই ঘরের সাথেই তুলনা করল? তবে ছেলেটা কি তবে সত্যি এত ভালোবেসে ফেলেছে? রাহিতা বিস্মিত মনে ভাবে। সামিরা ভাইয়ের কথা পুরোপুরি বুঝল না। সে ধরে নিল হয়তো অনেক দিন বাড়ি না ফিরে হোমসিক হয়ে গেছে স্বপ্নিল, তাই বাড়িকে মিস করছিল। তাই প্রসঙ্গ ঘোরাতে সে উৎফুল্ল কণ্ঠে বলে, তা আমাদের জন্য কি কি আনলে দেখি? আরে দেখাবো বোন, আগে আমায় একটু শান্তিতে রেস্ট নিতে দে। কদিন বাসাতে আছি, কাল আরামসে দেখিস। কিন্তু আমার যে দেখার জন্য তর্স হইছে না ভাই। লোভে বশীভূত হয়ে করুণ কণ্ঠে সামিরা কথাটা বললেও সেই সময় দিলারা বেগম চলে আসেন। এক ধমক দিয়ে মেয়ের উদ্দেশ্যে বলেন, এখন আর একবার যদি তোর মুখে এ কথা শুনি, তবে তোর একদিন কি আমার একদিন। দেখছিস না স্বপ্নিল অসুস্থ, কোথায় ভাইকে একটু রেস্ট নিতে দিবি তা নয়, উল্টো ভাই না আসতেই গিফট দেখার বায়না করেছে। মায়ের ধমকে মুখ ফুলিয়ে চুপসে যায় সামিরা। চেয়ার ঠেলে উঠে এক দৌড়ে ছুটে যায় নিজের রুমে। সেদিকে চেয়ে স্বপ্নিল বলে, কেন ওকে ধমক দিলে মা? ছোট মানুষ, এই বয়সে আগ্রহ থাকে এসব দেখার। ভালোভাবে বললেও তো পারতে। তুই চুপ থাক, নিজের শরীর ভালো না, এখন সেদিকে নজর দে। ভাত তো খাইয়ে দিলাম, এখন রুমে গিয়ে না পা খেয়ে আমায় উদ্ধার করো। কিন্তু মা, যেতে বলেছি স্বপ্নিল। অগত্যার চোখ মুখ কুঁচকে স্বপ্নিল নিজেও প্রস্থান করে রুমের উদ্দেশ্যে। যাওয়ার আগে মায়ের চোখ ফাঁকি দিয়ে রাহিতাকে চোখ রাঙিয়ে যেতে ভোলে না। স্বপ্নিলের চোখ রাঙানো দেখে মনে মনে হাসে রাহিতা। শাশুড়ির দিক তাকিয়ে বলে, সামিরা হয়তো মন খারাপ করে বসে আছে, আমি যাই ওর কাছে। কিন্তু ওর পথ আটকান দিলারা বেগম। রাহিতা তাকাতেই খানিকক্ষণ তাকিয়ে থাকেন ওর সরল মুখস্থির দিকে। এত ভালো মিষ্টি মেয়েটাকে কিভাবে স্বপ্নিল ভালোবাসতে পারল না? রাহিতার কোমল হাত দুটো তার চামড়ায় ভাঁজ পড়া হাতের ভাঁজে নিয়ে কোমল ছুড়ে বলে, স্বামীরাকে আমি পরে দেখে নিব, তুই বরং স্বপ্নিলের কাছে যা। ও তো এসব জ্বর টর পরোয়া করে না। আমি জানি বেশি জ্বর না আসা পর্যন্ত ওষুধ না খেয়েই বসে থাকবে। একটু ওকে ওষুধ খাইয়ে দে। মাথা নেড়ে রাহিতা সেদিকে অগ্রসর হতেই হঠাৎ পেছন থেকে দিলারা বেগম বলেন, কাজ শেষ করে আমার সাথে একটু দেখা করিস তো রাহি, কিছু জরুরি কথা আছে। শাশুড়ি কথায় রাহিতার চলন্ত কদম থমকায়। পিছনে ফিরবে না করেও একবার পেছনে ফিরে। দিলারা বেগম কেমন উদাস মুখে চেয়ে আছেন, তার কণ্ঠস্বর অন্যরকম, যা না চাইতেও রাহিতাকে ভাবায়।
কি এমন জরুরি কথা বলার জন্য তিনি ডাকছেন ওকে? চিন্তার বিষয়। রায়তা রুমে ঢুকতেই বিছানায় শয়নরত স্বপ্নিলের দিকে চোখ গেল সবার আগে। ডান হাত কপালের উপর আর বাম হাত বুকের উপর রেখে সে শুয়ে আছে শান্তভাবে। সেদিকে চেয়েই রায়তা হেঁটে গেল বিছানার নিকট। আস্তে করে স্বপ্নিলের হাত ছড়িয়ে দিল কপালের উপর থেকে, কিন্তু স্বপ্নিল চোখ খুঁত না। রায়তা বুঝল জার্নি ধকলেও সারাদিনের ক্লান্তিতে খেয়ে দিয়ে বিছানায় শুতেই রাজ্যের ঘুম পেয়ে বসেছে জনাবকে। এখন যে হাজারবার ডাকলেও সে উঠবে না ঘণ্টা কয়েকের আগে। এটা রায়তা ভালোভাবেই জানে, তাই স্বপ্নিলকে না ডেকে আলতোভাবে ওর কপালে হাতের উল্টো পিঠ শুয়ে তাপমাত্রা পরখ করে সে। কপালটা এখনও গরম। ছেলেটা ওষুধ খেয়েছে কিনা কে জানে। সে তো ওষুধ খাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করতেই এসেছিল, কিন্তু এখন স্বপ্নিলকে জাগিয়ে তুলতে সাই দিচ্ছে না মন। কিছুক্ষণ ভাবা শেষে রায়তা হাল ছেড়ে দেয়। স্বপ্নিলের এখন একটা ভালো ঘুমের সবচেয়ে বেশি প্রয়োজন, তাই এসির উপযুক্ত টেম্পারেচার সেট করে ওর গায়ে কাঁথা টেনে দিয়ে রুম ছেড়ে বের হয় রাহিতা। এরই মাঝে ওর মায়ের ফোন আসে। হাসি মুখে ফোন ধরে মায়ের সাথে কথা বলতে বলতেই নিচে নেমে যায় রাহিতা। কথাবার্তা শেষে সামিরার রুমে উকি দিয়ে দেখে সেও স্বপ্নিলের মতো কাঁথা মুড়ি দিয়ে উপর হয়ে ঘুমোচ্ছে। এরা ভাই বোন দুটো একই রকম। মনে মনে মুচকি হেসে ভাবে রাহিতা। অতঃপর রান্নাঘরে এসে রহিমা খালাকে চায়ের পানি বসাতে বলে। মূলত বিকেলে এই সময়টা কড়ালিকারে আদা মেশানো রংচা খেতে পছন্দ করে তার শাশুড়ি, এটা রাহিতা জানে। খানিক বাদে চা বানানো শেষ করে কাপ হাতে নিয়ে সে চলে যায় দিলারা বেগমের নিকট। কী এমন কথা তিনি বলতে চাইছিলেন জানার জন্য রাহিতার তর সয় না আর। দিলারা বেগম নামাজ পড়ে উঠেছেন মাত্র। এমন সময় রাহিতাকে চায়ের কাপ হাতে রুমে প্রবেশ করতে দেখে সৌজন্যমূলক হাসলেন তিনি। কাপ নিতে নিতেই বললেন, স্বপ্নিল ওষুধ খেয়েছে? উনি ঘুমোচ্ছেন মা। আমি রুমে ঢুকেই দেখি গভীর ঘুমে মত্ত, তাই আর ডাকিনি পরে। চায়ে ফু দিতে দিতে একবার চুমুক দিয়ে দিলারা বেগম মাথা নাড়িয়ে বললেন, এই ছেলেটাও না এরকমই করবে। নির্ঘাত রাতে জ্বর আসবে ওর, দেখিস। ছেলে মেয়ে দুটোই হয়েছে একরকম, কথা বুঝবে না আমার, শুধু পাকনামি। রাহিতা হেসে ফেলে ওনার কথা শোনে। ওরা হাসি দেখে মৃদু হাসলেন দিলারা বেগম নিচেও। তিনি নীরবে চা খাওয়ার মাঝেই প্রসঙ্গ তুলতে রাহিতা সুযোগ বুঝে বলে, তারপর বলুন মা, তখন কি যেন বলতে চাইছিলেন আমায়? রুমে আসতে বলেন যে কারণে? রাহিতার প্রশ্নে এক মুহূর্তের জন্য থমকালেও ধীরে সুস্থে চা শেষ করেন দিলারা বেগম। রাহিতা ধৈর্য ধরে অপেক্ষা করে। কাপ টেবিলে রেখে রাহিতার কৌতূহলের চেহারার দিকে দৃষ্টি রেখে বললেন, স্বপ্নিল আর তোর মধ্যে সব ঠিক হয়েছে রাহি? নিজের বিস্মিত ভাব না ঢেকে সে হালকা অবাক হওয়া গলায় প্রশ্ন করে, হঠাৎ এই প্রশ্ন করছেন যে মা, আমাদের মধ্যে আবার কি হবে? না মানে বলছিলাম, স্বপ্নিল তো তোকে মন থেকে মেনে নিয়েছে, তাই না? রাহিতা এবার চমকালেও খেই হারায় না, নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু মা এটা তো আপনি জানেনই, আপনাকে আমি বলেছিলাম না? দিলারা বেগম প্রত্যুত্তরে দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি জানি সবটা, কিন্তু আমার জিজ্ঞেস করার পেছনে একটা কারণ আছে। তোর কাছে লুকিয়ে তো লাভ নেই, তাই যা বলছি মনোযোগ দিয়ে শুনবি ও উত্তর দিবি, কেমন? ঠিক আছে। স্বপ্নিল চলে যাওয়ার পর থেকে আমি খেয়াল করছি তোরা একে অপরের সাথে আগেকার মতো কথা বলিস না। এমনকি ফিরে আসার পরেও তোদের দুজনের মধ্যে আগেকার সেই টান আমি খেয়াল করিনি। যেন এক প্রকার এড়িয়ে চলছিস তোরা দুজন একজন আরেকজনকে, এমনটাই মনে হচ্ছে আমার কাছে। কিন্তু কারণটা কোনোভাবে ধরতে পারলাম না। স্বপ্নের চেয়ে বেশি আমি তোর কাছে আশাবাদী এই সম্পর্ক নিয়ে, তাই তোকেই ডেকে জিজ্ঞাসা করছি, তোদের দুজনের মধ্যে আবার কোনো বড়সড় ঝামেলা হয়নি তো রাহি? বিষয়টা নিয়ে আমি বেশ অনেক দিন থেকে দুশ্চিন্তায় ভুগছি। কিছু লুকোস না এখন আমার থেকে, সব সত্যি করে বলতো আমায়। এক শ্বাসে এত কিছু জিজ্ঞেস করে থেমে যান দিলারা বেগম। এদিকে শাশুড়ির মুখে এসব শুনে আকাশ থেকে পড়ে রাহিতা। মানুষ তিলকে তাল বানায় সে এতদিন শুনে এসেছিল, এদিকে দিলারা বেগম নিজেও যে সেটা করে বসে আছেন আজ স্বচক্ষে দেখেও নিল। কিন্তু কিভাবে শাশুড়ি ভুল ধারণা ভাঙবে রায়তা ভেবে পেল না। যতই তিনি বলুক সব কিছু তাকে খুলে বলতে, তাই বলে আর স্বামী স্ত্রীর ভেতরে সব কথা অন্য কাউকে তো আর বলা যায় না। এ তো ভারী চিন্তার বিষয়। স্তব্ধ রাহিদার নিজ ভাবনায় বিপর থাকার মাঝে দিলারা বেগম ওর হাত আঁকড়ে ধরেন।
রাহেতার চিন্তা ভরা চোখের দিক চেয়ে করুণ চোখে কম্পিত কণ্ঠে বলেন, কখনো ভাবিনি তোকে এ কথা বলবো, কিন্তু তুই যখন এতই দ্বিধা করছিস আমাকে বলতে, তখন তোকে আশ্বাস দিতে এটুকু বলতে বাধ্য হচ্ছি আজ। ম- মানে? রাহেতার গলা কাঁপে। শাশুড়ির চেহারার কাঠিন্য ও কণ্ঠের দৃঢ়তা দেখে তার বুক কাঁপে। এমন সময় দিলারা বেগম পুনরায় বলেন, তোর মনে আছে রাহি, যখন তুই প্রথমবার আমার কাছে বিচার দিতে আসিস যে কেন আমি তোকে সব কিছু না বলেই তোর সাথে স্বপ্নিলের বিয়ে দিয়েছি, কেন তোকে অন্ধকারে রেখেছি, তোর সাথে অন্যায় করেছি? তখন আমি তোকে একটা কথা বলেছিলাম, একটা ওয়াদা করেছিলাম তোর কাছে। পুরনো দিনগুলো স্মৃতিচারণ করে ঘোলা চোখে রাহেতা আস্তে ধীরে মাথা নাড়তে দিলারা বেগম বড়সড় এক দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি বলেছিলাম, তোর যদি ভবিষ্যতে কখনো মনে হয় স্বপ্নিল তোকে স্ত্রী হিসাবে সম্পূর্ণ অধিকার দিচ্ছে না বা তোর প্রতি অবহেলা করছে, তোকে ভালোবাসতে পারছে না, তবে তুই চাইলে আমি স্বেচ্ছায় তোদের দুজনকে আলাদা করে দিব। বেশ কয়েকদিন ধরে তোদের মধ্যে যা দেখছি তাতে আমি প্রশ্ন করতে বাধ্য হচ্ছি, এখন কি সেই সময়টা এসে গেছে? মা, রাহেতা স্তব্ধ মনে চাই। দিলারা বেগম যে হঠাৎ করে ওকে ডেকে এনে এমন কথা বলবে সে স্বপ্ন ভাবেনি মোটেও। স্বপ্নিল যে এখন ওকে পাগলের মতো ভালোবাসে রাহেতা জানে। স্বপ্নিল মুখে না বললেও ও অনুভব করতে পারে। এমত অবস্থায় শাশুড়ির মুখে আলাদা হওয়ার কথা শুনে রাহেতার মাথা ঘোরায়, তবু চোখ মুখ শক্ত করে নিজেকে সামলায়। গলার স্বর যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, আমি ওনাকে ছাড়তে চাই না মা। যদি ছাড়ার হতো তবে তখনই ছেড়ে যেতাম, যখন তিনি আমায় মেনে নেননি। এখন হঠাৎ করে এটা প্রশ্ন কেন উঠলো? আমি বিশ্বাস করতে পারছি না আপনি এই কথা বলছেন, যে আপনি আমাদের দুজনকে এক করেছেন। তিনি এই কথা বলছেন, এটা আমি কোনোভাবে মানতে পারছি না মা। রায়তার কথায় দিলারা বেগম মাথা নোয়াইন। বুকের ভেতর হাহাকার করে ওঠে তার। তার মনে হলো রায়তা মেয়েটা একটু বেশি ভালো, স্বপ্নিলকে মন থেকে ভালোবাসে, তাই তো ওর পক্ষ থেকে এত অবহেলা পেয়েও ওর সাথেই থাকতে চাইছেন। দিলারা বেগমের বিশ্বাস ছিল তার স্বপ্নিলের পাগলাটে ভালোবাসা দিয়ে রায়তার শুরুর দিকের আক্ষেপ মিটে যাবে। স্বপ্নিল রায়তা সেভাবেই ভালোবাসবে, ওর জন্য ততটাই পাগল হবে যতটা আনিকার জন্য ছিল। কিন্তু এখন তার মনে হচ্ছে তার ধারণা হয়তো ভুল ছিল। তার ছেলে রায়তার যোগ্য নয়, কেননা সে পারেনি রায়তাকে ভালোবাসতে যেভাবে রায়তা ওকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। রায়তার দিক তাকিয়ে মনে মনে অনেকক্ষণ চিন্তা ভাবনা করেন দিলারা বেগম। এভাবেই তিনি রায়তার সাথে দুজনের বৈবাহিক জীবনের আরও কিছু খুঁটিনাটি বিষয় বেশ কিছুক্ষণ ধরে আলোচনা করেন। রায়তার সকল কথা বেশ মনোযোগ দিয়ে শোনেন। দুজনের দুপাক্ষিক কথার সাক্ষী হয় নিশ্চুপ কক্ষের বাক্ষিণ দেয়াল। অতঃপর রায়তার অগচরেই মনে মনে এক ফোন দিয়ে আটেন দিলারা বেগম। দিলারা বেগমের সাথে কথাবার্তা শেষ করে রায়তা যখন বের হলো তখন সন্ধ্যে 7টা। রুমে ঢুকে দেখে স্বপ্নিল তখনও ঘুমিয়ে। সেই যে 5টার দিকে ঘুমিয়েছিল এতক্ষণও ঘুম ভাঙেনি তার। এদিকে রায়তার মনে বইছে উথাল পাতাল ঝড়। সে তো বেশ বড় মুখ করে শাশুড়িকে বলে এলো স্বপ্নিল ওকে ভালোবাসে, কিন্তু আদৌ এই কথাটা স্বপ্নিলের মুখ থেকে শুনতে পাবে তো? ছেলেটা দুনিয়ার সব কথা বলে ওর সাথে শুধু ভালোবাসি বলে না কখনো। রায়তার মনে অভিমান জাগে, অজানা কষ্টে দুচোখ ভরে যায়। আর কতদিন এভাবে চলবে? সব যেন ঠিক হয়েও ঠিক নেই ওদের মধ্যে। কিছু একটা অনুপস্থিতি স্পষ্ট ভাসে দুজনের সম্পর্কে। মনের দুঃখে মত্ত রায়তা আজানের ধ্বনি শুনে অজু করে এসে জায়নামাজ পিছিয়ে লুটিয়ে পড়ে সিজদায়। মহান আল্লাহর কাছে নিজের কষ্টের ফরিয়াদ শেষে বারান্দায় চলে যায়। সন্ধ্যা শেষের শান্ত পরিবেশ ওর অশান্ত মনকে শান্ত করতে কিছুক্ষণ সক্ষম হলো। সেখানে চেয়ার পেতে রেলিংয়ে রাখা হাতের উপর মাথা ঠেকিয়ে এক দৃষ্টিতে আকাশ দেখতে মগ্ন হলো রায়তা। এভাবেই কেটে গেল বেশ অনেকক্ষণ। সময়ের হুঁশ ফিরতেই রায়তা রুমে প্রবেশ করে। ঘড়ির দিক তাকাতেই খেয়াল হয় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। একই সাথে খেয়াল করে স্বপ্নিল উঠে গেছে। ওকে দেখে মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই উঠেছে। সেভাবেই বিছানা ছেড়ে দরজার দিক হেঁটে যাচ্ছে। স্বপ্নিলকে রুমের বাইরে যেতে দেখে রায়তা প্রশ্ন করে, কোথায় যাচ্ছেন? রায়দের কথায় স্বপ্নিল থেমে যায়। ঘাড়ে বাকি বারান্দার দিক তাকাতেই রায়দের অবয়ব নজর কাড়ে ওর। মুহূর্তেই রায়দের নিকট চলে আসে স্বপ্নিল। ওকে দেখে বলে, তোমাকেই খুঁজতে যাচ্ছিলাম, অনেকক্ষণ আগে উঠেছি। তুমি এতক্ষণ রুমে আসছিলে না, তাই দেখতে যাচ্ছিলাম কোথায় আছো। স্বপ্নিলের কথাই মনে মনে হাসে রায়তা।
ওকে কিছুক্ষণ রুমে পায়নি বলে এই অসুস্থ শরীরে খুঁজতে যাচ্ছিল, অথচ সেই ব্যক্তি কখনো মুখে স্বীকার করে না ওকে ভালোবাসে। রাহিতার ভাবনার মাঝে স্বপ্নের ওর হাত ধরে বলে, এই রাতের বেলা একা একা বারান্দায় কি করছিল রাহি? এমনি আকাশ দেখছিলাম। কিন্তু আপনার হাত এত গরম কেন? জ্বর কি বেড়েছে? দেখি মাথাটা। কথা বলতে বলতেই স্বপ্নীলের কপালে হাত রেখে আতকে ওঠে সে। ভীষণ জ্বর স্বপ্নীলের। সদ্য ঘুম থেকে ওঠা ফুলো ফুলো চোখ দুটোর লালচে ভাব কমেনি এখনো। সেভাবেই স্বপ্নীলের হাত ধরে বিছানার দিকে এগিয়ে আনে রায়তা। ওকে বসিয়ে দিয়ে কড়া গলায় বলে, তখন ভাত খাওয়ার পর জ্বরের ঔষধ খাননি, তাই না? জ্বরের মাঝেও স্বপ্নীলের গা ছাড়া ভাব কমে না। সে বেশ সহজভাবেই মাথা নাড়িয়ে স্বীকার করে ওষুধ খায়নি। রায়তা হতাশ হয়। এখন তো খালি পেটে ওষুধ খাওয়ানোও যাবে না। তাই স্বপ্নীলকে জিজ্ঞেস করে কি খেতে চাইছে সে। কিন্তু খাটে হেলান দিয়ে আধশোয়া স্বপ্নীল চোখ বন্ধ করে জবাব দেয়, সামান্য জ্বর এসেছে রাহি। আমার এরকম জ্বরের অভ্যাস আছে। এতে এত টেনশন নেওয়ার কিছু নেই, কাল সকালে ঠিক হয়ে যাবে। সামান্য জ্বর, তাই না? হাত কপাল পুড়ে যাচ্ছে আপনার। এক কাজ করি, থার্মোমিটার নিয়ে আসি, মেপে দেখি আগে জ্বর কেমন, তারপর ওষুধ খাবেন তো নাকি? স্বপ্নীলের তেয়ারা কথাই রাহিতার বেশ রাগ হয়। সে রেগে কিছু বলবে এর মাঝে রুমে প্রবেশ করেন দিলারা বেগম। দুজন কীভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করেন কি হয়েছে। তাকে দেখে রাহিতা হতাশ সুরে বলে ওঠে, আপনি ঠিক বলেছিলেন মা, আপনার ছেলে ওষুধ খায়নি। এখন জ্বর বেড়ে গেছে, মাপতেও দিচ্ছে না জ্বর কত, আবার বলছে ওষুধ নাকি খাবে না। তার এমন জ্বরের অভ্যাস আছে, অথচ শরীর পুড়ে যাচ্ছে জ্বরে। স্বপ্নীলের প্রতি রাহিতার চিন্তা দেখে দিলারা বেগম দীর্ঘশ্বাস ফেলেন। ছেলের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বলেন, তোর সমস্যা কি স্বপ্নীল? তখনও ওষুধ খাসনি, এখনও খেতে চাইছিস না? এই বয়সে এসে বউয়ের সামনে কি মায়ের খেতে চাস নাকি? উফ মা, ভাল লাগছে না। এখন এত কথা বলো না তো প্লিজ। মাথা প্রচণ্ড ব্যথা। স্বপ্নীলের কণ্ঠে ক্লান্তি মিশানো, মাথার উপর হাত। তা দেখে দিলারা বেগম বলেন, আমি নরম করে ভাত বসাচ্ছি তোর জন্য, পাতলা ঝোল দিয়ে খাইয়ে দিব একটু পর। না খেতে চেয়েও লাভ নেই, আমি তোর বউয়ের মতো নরম নই। একদম পিটিয়ে সোজা করে দিব বলে দিচ্ছি। এক নাগাড়ে কথাগুলো শেষ করে রুম ছাড়লেন দিলারা বেগম। স্বপ্নীল সেদিক করুণ চোখে তাকিয়ে থাকলে রায়তা হেসে বলে, ঠিক হয়েছে, আমি কিছু বলি না দেখে আমার সাথে যা ইচ্ছে তাই করেন, তাই না? এবার মাকে মানা করে দেখান, দেখি কিভাবে পারেন আপনি। কথাটা বলে রায়তা উঠে যেতে নিলেই স্বপ্নীল ওর ওড়নার কিনারে টেনে ধরে বা হাত দিয়ে। রায়তা পিছু ফিরতেই ব্যাকুল কণ্ঠে শুধায়, তুমি আবার কোথায় যাচ্ছ? থাকুন আমার সাথে, ভালো লাগছে না আমার। স্বপ্নীলের কথাই রাহিতার হাসির পুস্ত চড়া হয়। ওর হাত থেকে ওড়না ছাড়িয়ে নিতে নিতে বলে, থার্মোমিটার আনতে যাচ্ছি, মাপতে হবে তো জ্বর কত। আমি আবার কই যাব, বসুন চুপচাপ, আসছি আমি। রাহিতার জবাবে স্বপ্নীল শান্ত হয়। যথারীতি দিলারা বেগম জোর করে ওকে খাইয়ে দিয়ে যাওয়ার পরে রাহিতার ওষুধ খাইয়ে দেয়। কিন্তু ততক্ষণে 103 ডিগ্রি এর মতো জ্বর এসে গেছে স্বপ্নীলের। সে শুয়ে আছে নিশ্চলভাবে। খাওয়ার আগে তেজ দেখালেও জ্বরের প্রকোপে এখন নিস্তেজ স্বপ্নীল। চোখ মুখ লালছে তার। তবু জ্বরের মাঝেই শক্ত করে ধরে আছে রাহিতার এক হাত। সে হাত ছড়িয়ে নিতে গেলেই দুর্বল কণ্ঠে স্বপ্নীল বলে ওঠে, প্লিজ হাত ছেড়ো না রাহি। স্বপ্নীলের এমন আকুতি শুনে রাহিতার বুকে ধক করে উঠল। শক্ত করে ওর হাত ধরে রেখেই গায়ের উপর কাঁথাটা ভালোভাবে টেনে ওকে মুড়িয়ে দিল। কিছুক্ষণ সেভাবে জলপট্টি দেওয়ার মাঝে স্বপ্নীলের তাপমাত্রা কিছুটা কমে এলেও ওর মাথা ব্যথা থামার কোনো নাম নেই। আস্তে করে ওর হাত ছাড়িয়ে মগ ও রুমাল ছড়িয়ে সাইড টেবিলে রেখে এক দীর্ঘশ্বাস ফেলল রায়তা। তবে সন্ধ্যায় ঘুমানোর কারণে স্বপ্নীলের ঘুম আসছে না। মাথা ব্যথার দরুন চোখ মুখ কুঁচকে রেগেছে বাজেভাবে। তবু রায়তাকে কিছু বলছে না। কিছুক্ষণ বিরতির পর স্বপ্নীলকে লক্ষ্য করে রাহিতা মৃদু স্বরে ওর মাথায় হাত রেখে বলল, মাথা বেশি ব্যথা করছে, টিপে দিব? স্বপ্নীল হ্যাঁ বা না কিছুই বলল না। চোখ মেরে এক পলক রাহিতার দিকে তাকালো শুধু, ব্যাস। তাতেই যেন সবটা বুঝে নিল সে। চুপচাপ স্বপ্নীলের চুলে বিলি কেটে মাথায় হাত বলি আস্তে আস্তে টিপে দিতে লাগলো রাহিতা। আর আমি পুনরায় চোখ বুজে ফেলল স্বপ্নীল। কিছুক্ষণ সেভাবে চলার মাঝে স্বপ্নীল যেন ঘুমিয়ে গেল। তাপমাত্রাও বেশ অনেকটা কম এখন। তা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আস্তে করে উঠে গেল রায়তা। অতঃপর সময় নিয়ে এশার নামাজ পড়ে স্বপ্নীলের পাশে বিছানায় বসল। দোয়া শেষে ওর কপালে হাত রেখে ফু দিতেই স্বপ্নীল জেগে উঠল। চোখ মেলে শিওরে বসা মাথায় ওড়না পেঁচানো রাহিতাকে দেখে মুচকি হাসল সে।
বিনিময়ে রাহিতাও হাসল। এতক্ষণে অল্প অল্প ঘামতে শুরু করেছে স্বপ্নিল। জ্বর সেরে এসেছে প্রায়, তাই ধীরে সুস্থে শোয়া থেকে উঠে বসল সে। আলগোছে রায়তার হাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে সবাই নিয়ে চুমু খেল। রায়তা কিছু বলল না, কোনো প্রতিক্রিয়াও দেখালো না। নীরবে স্বপ্নিলে কাণ্ড দেখে গেল শুধু। চুমু শেষে রায়তার হাত নিজের বুকের সাথে ঠেকিয়ে স্বপ্নিল হঠাৎ বলল, আমায় এত ভালোবাসো কেন রাহি? এবার স্বপ্নিলের মুখে ভালোবাসার কথা বলে রায়তা চমকায়। তবু মুখে কিছু বলে না দেখে স্বপ্নিল বলে, এতটাই যখন ভালোবাসো তবে কখনো মুখে বলনি কেন? আপনি ভালোবাসেন আমায়? স্বপ্নিলের প্রশ্নের জবাবে রাহিতা পাল্টা প্রশ্ন করল। ওর প্রশ্নে স্বপ্নিল শান্ত চোখে তাকালো, মাথা নিচু করে হালকা হাসল। রাহিতার চোখে চোখ রেখে বলল, তুমি কি বুঝো না? সবসময় শুধু বুঝলেই হয় না স্বপ্নিল, সামনের মানুষটাকে মাঝে মধ্যে মুখেও বলতে হয়, বোঝাতে হয়, নয়তো অনেক সময় শুধু বোঝার মতো ধৈর্য থাকে না। মাথা নিচু করে জবাব দিল রাহিতা। ওর কথায় স্বপ্নিল ভ্রু কুঁচকায়। রাহিতার মুখে স্পষ্ট বিষাদের চিহ্ন, যেন কোনো কিছু নিয়ে ভীষণ দ্বিধায় আছে। ও কি বলছে বুঝতে না পেরে স্বপ্নিল প্রশ্ন করে, মানে কিছু হয়েছে? এভাবে কথা বলছো কেন? কিছু হয়নি, আমার শরীর ভালো না। শুয়ে পড়ুন, ঘুমানোর চেষ্টা করুন, রাত অনেক হয়ে গেছে। আজ রাত জাগাটা ঠিক হবে না। কিন্তু রাহি, আমি অনেক টায়ার্ড স্বপ্নিল, সব কিছু থেকেই। আমায় একটু রেস্ট নিতে দিন। এবার স্বপ্নিল আর কথা বলে না। মেয়েটা এমনিতেই অনেকক্ষণ সেবা যত্ন করেছে ওর। রাহিতার বিশ্রাম প্রয়োজন। আর কথা না বাড়িয়ে স্বপ্নিল হাত ছেড়ে দেয় রাহিতার। লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে রাহিতা পাশ ফিরে শুয়ে পড়ে। ওকে দেখতে দেখতে শুয়ে পড়ে স্বপ্নিল নিজেও। সেভাবেই রাত কেটে যায় দুজনের নিভৃতে। পরের দিন বেশ বেলা করে ঘুম ভাঙে স্বপ্নিলের। জ্বরের কারণেই হোক বা এ কদিনের জেটলাগ, সব মিলিয়ে 11টা বাজে ওর উঠতে উঠতে। জ্বর সেরে শরীর ভালো লাগছে এখন। আড়মোড়া ভেঙে ফ্রেশ হয়ে নিচে নেমে যায় সে। কিন্তু আশ্চর্যজনকভাবে দিয়ে পুরো বাড়িতে কোথাও রায়দাকে খুঁজে পায় না সে। স্বপ্নিল অবাক হয়। শেষমেশ দিলারা বেগমের কাছে যেতেই ওকে জবাব না দিয়ে সরাসরি নাস্তার টেবিলে নিয়ে আসেন তিনি। মায়ের চাপে চুপচাপ খেতে বসে স্বপ্নিল। ব্রেডে জ্যাম লাগিয়ে মুখ দিতে দিতেই জিজ্ঞেস করে, রাহিদাকে কই মা? জানো তুমি, সকাল থেকে ওকে দেখছি না। ছেলের প্রশ্নে উদ্বিগ্নতা কিছুক্ষণ আর চোখে লক্ষ্য করেন দিলারা বেগম। অতঃপর ধীরে সুস্থে গম্ভীর মুখে বলেন, রাহিতে চলে গেছে। মায়ের কথায় মাত্র খাবার গিলতে নেওয়া স্বপ্নিলের গলভিরে খাবার আটকে যায়। ওকে কাছতে রেখে উঠে গিয়ে ছেলের পিঠ চাপড়ে দিয়ে পানি এগিয়ে দেন দিলারা বেগম। কোনো মতে নিজেকে সামলে নেই স্বপ্নিল। তবু মায়ের কথাই প্রশ্নের দল মাথায় ভিড় জমায়। হৃৎপিণ্ড কেঁপে ওঠে ওর। রায়তা চলে গেছে মানে?